বিকেল 4টা। কথা, বৃষ্টি, মাহিবা তৈরি হচ্ছে লাভ গার্ডেন পার্কের কাল্পনিক উদ্দেশ্যে। ইমন আর সাহিল আগেই তৈরি হয়ে বাহিরে অপেক্ষা করছে তাদের জন্য। কথা, আজ একটা আকাশি রঙের চুড়িদার পরেছে, কানে ছোট্ট কালো ঝুমকো, 2 হাত ভর্তি আকাশি রঙের চুড়ি, পায়ে আবরারের দেওয়া নুপুর আর অল্প হিল যুক্ত জুতো। কথা বেশি সাজতেন পছন্দ করে না, তাই আজও সে বেশি সাজেনি, শুধু চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। লম্বা ঘন চুলগুলো মাঝে সিথি করে কলা বেনি করে সামনে এক সাইডে এনে রেখেছে, আর ওড়নাটা ও সামনে দুপাশে সুন্দর করে জড়িয়ে রেখেছে। কথা, আর বৃষ্টি আজ একই রকম জামা পরেছে। ছোট কাল থেকে বাহিরে কোথাও ঘুরতে গেলে তারা একই রকম জামা পরত, ঠিক আজ যেমন একই রকম পরেছে। মাহিবা একটা গোলাপি রঙের ফ্রক পরেছে, চুলগুলো ছেড়ে দিয়ে সামনের কিছু চুল নিয়ে বেবি ক্লিপ দিয়ে পিছনের দিকে আটকিয়ে দিয়েছে। কথারা আজ গাড়ি নিয়ে বের হয়নি, কারণ সাহিল আর ইমনকেই এখন পর্যন্ত ঠিক মতো গাড়ি চালাতে পারে না। তারা প্রথম ভেবেছিল ড্রাইভার নিবে, কিন্তু পরক্ষণেই আবার ভাবল ড্রাইভার নিলে তাদের দুটো গাড়ি প্রয়োজন হবে, কেননা তারা 5 জন এক গাড়িতে যেতে পারবে, কিন্তু ড্রাইভার সাথে নিলে তা সম্ভব হবে না। তাই সবাই মিলে ঠিক করলো আজ তারা রিকশা করে যাবে। লাভ গার্ডেন পার্কে কাল্পনিক রিকশায় করে যেতে সর্বোচ্চ 30 মিনিট লাগবে, তাই তারা ঠিক করেছে রিকশায় করে যাবে। তারা সবাই মিলে দুটো রিকশা ঠিক করলো। প্রথম রিকশায় সাহিল আর ইমন বসবে, আর আরেকটায় মাহিবা, বৃষ্টি আর কথা। মাহিবা রিকশার উপরের দিকে বসেছে, আর কথা এবং বৃষ্টি রিকশার সিটে। এভাবেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। আজ দুপুর 1টা পর্যন্ত কবরস্থানে ছিল। এরপর মসজিদে নামাজ পড়ে চলে গিয়েছিল কবরস্থানের পাশের আমাদের নীর কাল্পনিক নামক এতিমখানায়। এই এতিমখানাটা আজের নিজের গড়া। আজ প্রতি বছর এই দিনটায় এই এতিমখানার বাচ্চাদের সাথে কাটায়। প্রতিবারের মতো এবারেও আজ এতিমখানার বাচ্চাদের সাথে তার দিনটা কাটিয়েছে। দিনের অর্ধেকাংশ সময় বাচ্চাদের সাথে কাটিয়ে আজ এখন তার বাড়ির পথ ধরেছে। আজ খুব দক্ষভাবেই গাড়ি চালাচ্ছে। গাড়ি চালানোর সময় হঠাৎই তার ফোনটা বেজে ওঠে। সাধারণত ড্রাইভ করার সময় আজ কারো ফোন রিসিভ করে না, কিন্তু ফোনটা বেজে চলছে বেজেই চলছে। আজ এবার বেশ বিরক্ত হয়ে এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করতে করতে অন্য হাত দিয়ে ফোনটা নিল। ফোনটা হাতে নিয়েই দেখতে পেল এরশাদের ফোন। এরশাদের নাম দেখে আজ আরো বেশি বিরক্ত হলো। এই ছেলেটাকে কাল বলেছিল আজকে যেন তাকে ফোন না দেয়, তবুও আজকে ফোন দিচ্ছে। আজ রাগ এবং বিরক্তি নিয়ে এরশাদের ফোন রিসিভ করলো। আর ফোন রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে এরশাদ বলে ওঠে, ভাই আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমার মনে আছে আপনি বলেছিলেন আজকে ফোন না দিতে, কিন্তু একটা সমস্যায় পড়েই আপনাকে ফোন দিতে বাধ্য হলাম। আজ এরশাদের কথা শুনে বিরক্তি নিয়েই বলে উঠল, আচ্ছা এরশাদ, চেলা কাঠ কোথায় পাওয়া যায় জানিস? এরশাদ আজের কথা শুনে থতমত খেয়ে যায়। চেলা কাঠ দিয়ে কি করবেন ভাই? বাড়ি বানাবেন? আজ এবার দাঁতে দাঁত চেপে বলে উঠে, না বাড়ি না, তোকে বানাবো। আজের কথা শুনে এরশাদ কিছুই বুঝতে পারল না, তাই সে সরল গলায় জিজ্ঞেস করল, আমায় বানাবে? আমায় কিভাবে বানাবেন ভাই? আমি তো মানুষ, মানুষকে কি চালাক কাঠ দিয়ে বানানো যায়? এরশাদের এমন বোকা বোকা কথা শুনে আজ এবার তাকে বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, চুপ কর শালা হাদারামের নানা কোথাকার। এই তুই আমার সামনে চালা কাঠ নিয়ে আসিস, তারপর তোকে বুঝাবো। তোকে যদি আমি চালা কাঠ দিয়ে পিটি তারা চিহ্ন অয়ে তক্তা না বানিয়েছি তাহলে আমার নামও আজ খান না। এই এই তুই এই বুদ্ধি নিয়ে সংসার কিভাবে করিস রে? তোর বউ তোকে ধরে তারা চিহ্নটায়ও না, মন তো চাচ্ছে তোকে ধরে উগান্ডা পাঠিয়ে দিই। শালা হাদারামের নানা কোথাকার। আজের এমন হুমকি ভরা কথা শুনে ফোনের ওপাশে এরশাদের অবস্থা শোচনীয় হয়ে গেছে। সে বুঝতে পারল আজ বেশ ক্ষেপে গেছে। এরশাদ মনে মনে ভাবছে, যেই কথা বলতে সে আজকে ফোন দিয়েছিল সেই কথা যদি বলে তাহলে আজ যে তাকে কি করবে আল্লাহই মালুম। তাই সে মনের কথা মনেই চেপে রেখে বলে উঠল, এই মানে ভাই, আপনি এমন হাইপার হইলেন না। খবু এমপির এমন হাইপার হওয়া মানায় না ভাই। আচ্ছা আমি তাহলে এখন রাখি ভাই, আপনি যেই কাজ করছিলেন তাই করেন। এরশাদের কথা শুনে আজ আবারও এরশাদকে ধমকে বলে উঠল, এই এই ফোন রাখবি না হাদারামের নানা? আমার এত মূল্যবান সময় নষ্ট করে এখন ফোন রাখা হচ্ছে,
একটা কাজ তোকে বলেছিলাম আর সেটাও তোর দা। আজ ফোনের কথায় এতটাই মগ্ন ছিল যে তার গাড়ির সামনে একটা বাচ্চা ছেলে দৌড়ে আসছিল তা সে খেয়াল করেনি। আজ কিছু বুঝে ওঠার আগেই কোথাকে যেন একটা মেয়ে দৌড়ে এসে বাচ্চাটা নিজের কোলে করে নিয়ে রাস্তার অপর পাশে ছিটকে পড়ল। আর তখনই আজ বেশ শক্ত করে ব্রেক কষল। ফোনের ওপাশ থেকে এরশাদ আজকে ডেকেই চলছে, কিন্তু তাতে আজের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো এখনো হতবাক হয়ে আছে, আর ভাবছে একটু আগে তার সাথে কি হতে যাচ্ছিল। আজের ভাবনার মাঝে তখনও এরশাদ আজকে ফোনের ওপাশ থেকে ডেকেই চলছে। আজ এবার ভয়ঙ্কর ভাবে রেগে এরশাদকে ধমকে উঠল। শালা হাদারামের নানা, তুই শুধু আমার সামনে আসিস আজকে। তোর বউকে যদি আমি বিধবা না বানিয়েছি তাহলে আমার নামও আজ খান না। রাখো তোর ফোন। এই বলে আজ ফোন কেটে দিল আর দ্রুত গাড়ি থেকে বের হয়ে ওই বাচ্চাটার কাছে গেল। আর অন্যদিকে এরশাদের মাথায় কিছুই ঢুকলো না যে কেন আজ এমন করল। কিন্তু সে এতটুকু বুঝতে পারল তার কপালে শনি লেগে আছে। আজ দ্রুত ওই বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো মেয়েটার কপালের এক কোণাকে তারা চিহ্নতে গিয়ে হালকা তারা চিহ্ন তো ক্ষরণ হচ্ছে। আজ বেশ ব্যস্ত ভঙ্গিতে মেয়েটাকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? কথাটা সবাই মিলে লাভ গার্ডেন পার্কে, কাল্পনিক, এসেছে প্রায় মিনিট 20 হবে। পার্কের মধ্যে থাকা ফুচকার দোকান থেকে ওরা ফুচকা খাচ্ছিল। আর তখনই কথার নজরে পড়ে এক বাচ্চা দৌড়ে মেইন রোডের মাঝখানে ছুটে যাচ্ছে। আর বাচ্চাটার দিকে খুব স্পিডে ছুটে আসছে একটা প্রাইভেট গাড়ি। কথা কোনো কিছু না ভেবেই ছুটে চলে বাচ্চাটাকে বাঁচাতে। বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমন সকলে নিজেদের মধ্যে মগ্ন ছিল, তাই তারা কথার দিকে খেয়াল করেনি। কথা বাচ্চাটার কাছে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে রাস্তার অন্য পাশে ছিটকে পড়ে। কিছুক্ষণ পর হুট করে একটা লোক কথার সামনে আসে আর উক্ত কথাটি বলে, এই মেয়ে, কি বলছি শুনতে পাচ্ছ না? কথার ভীষণ রাগ হয় লোকটার কথা শুনে। একে তোহ এভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছে, আবার এখন তাকেই ধমক দিচ্ছে। আজের মেজাজ এখন আসলেই গরম হয়ে যায়। কখন থেকে এই মেয়েকে সে জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা, কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। হ্যাঁ, মেয়েটা কথা আর ছেলেটা আজ কথা এভাবে ছিটকে পড়াতে পায়ে ভীষণ ব্যথা পেয়েছে। তবুও কোনো মতে উঠে দাঁড়িয়ে আজের প্রশ্নের উত্তর না দিয়ে বাচ্চাটাকে পর্যবেক্ষণ করা শুরু করেছে। দেখছে বাচ্চাটা কোথাও ব্যথা পেয়েছে নাকি। এবার আর আজ নিজেকে ঠিক রাখতে পারল না। এক বাচ্চা মেয়ে কিনা তাকে ইগনোর করছে। এই আজ খানকে, এটা কি আজের সাথে যায়? যায় না তো। তাই আজ আবার ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে তুমি কি বয়রা নাকি? কানে শুনতে পাও না? কখন থেকে জিজ্ঞেস করছি তুমি ঠিক আছো কিনা, কিন্তু তুমি কোনো উত্তরই দিচ্ছ না। এই আজ খানকে ইগনোর করার সাহস কোথায় পাও তুমি? কথা বাচ্চাটাকে পর্যবেক্ষণ করে দেখতে পেল বাচ্চাটা ব্যথা পায়নি। এটা দেখে সে নিশ্চিন্ত হলো। এবার কথার রাগে মুখ নিয়ে পিছনে ঘুরে আয়াজের দিকে তাকালো। এতক্ষণ আজ কথার মুখ ঠিক মতো খেয়াল করেনি। হঠাৎ কথা এভাবে রাগী মুখ নিয়ে আয়াজের দিকে তাকাতে আয়াজের অজান্তেই তার হৃদয় কিছু একটা হলো। কথা আজকে হাতের ইশারায় বুঝাচ্ছে, আপনার মাথায় জ্ঞান বলতে কিছু আছে? এভাবে কি কেউ গাড়ি চালায়? গাড়ি আছে বলে কি যেভাবে মন চায় সেভাবে গাড়ি চালাবেন? নাকি রাস্তাটা আপনি কিনে নিয়েছেন? কোনটা? আজ যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, তখন কি করতেন? কথা নিজের মতো করে ইশারা করে যাচ্ছে। আর আজ এক ধ্যানে কথার দিকে তাকিয়ে আছে। কথার বেবি চুলগুলো কপালের সামনে এসে পড়েছে, আর তা বাতাসের সাথে সাথে তাল মেলাচ্ছে। হাত নাড়িয়ে ইশারা করাতে কথার চুড়িগুলো ঝংকার তুলছে। রাগে কথার ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। সব মিলিয়ে কথাকে দেখে আজের অজান্তেই তার মনের মধ্যে কিছু হচ্ছিল। আজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কথার এবার বেশ বিরক্ত লাগলো। সে আঙুল দিয়ে আয়াজের মুখের সামনে তুড়ি বাজালো। কথার এমন তুড়ি বাজানোতে আয়াজের হুঁশ ফিরল। আয়াজের হুঁশ ফিরতেই সে ভাবল কি করছিল সে। একটা মেয়ের দিকে এভাবে ভ্যাবলার মতো তাকিয়েছিল। এটা কি আজ খানের ব্যক্তিত্বের সাথে যায়? ওহু একটুও না। বরং মেয়েরা আজকে দেখে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, ওটা আজের ব্যক্তিত্বের সাথে যায়। আজকে এভাবে চুপ থাকতে দেখে কথা এবার বেশ রেগে যায়। সে রেগে আজের উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার আগেই সেখানে বৃষ্টি, মাহিবা, ইমন আর সাহিল ছুটে আসে। তারা কথাকে এভাবে দেখে বেশ ঘাবড়ে যায়। এ কি আপনি? তোমার এমন অবস্থা হলো কি করে?
সাহিল, কথা তুই ঠিক আছিস? তুই হঠাৎ সেখানে থেকে চলে আসলি কেন? আর এ কি হয়েছে তোর? বৃষ্টি, আপনি তোমার কপালকে তারা চিহ্নটে গিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো। মাহিবা, হ্যাঁ আপনি চলো। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আরো তারা চিহ্ন তো পড়বে। আজ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের কথা শুনছিল। সবার কথা শুনে আজ বুঝতে পারলো এরা সবাই কথার পরিচিত। সে এবার নিজের গম্ভীরতা বজায় রেখে সকলের উদ্দেশ্য বলে উঠল, আসলে আমি আমার গাড়ি করে এখানে দিয়ে যাচ্ছিলাম। আর তখনই এই মেয়ে আর এই বাচ্চাটা আমার গাড়ির সামনে এসে পড়ে। এভাবে মেন রাস্তায় দৌড়াদৌড়ি করা একদমই ভালো না। কিন্তু এত বড় মেয়ে হয়েও তিনি বাচ্চাটার পিছনে দৌড়াচ্ছিলেন। বুঝলাম ওই বাচ্চাটা এখনো অবুঝ। কিন্তু ইনি তোহ বড়, তার অন্তত সবকিছু বোঝার দরকার ছিল। কথা অবাক চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কি সুন্দর শব্দ সেই বাচ্চা আর তাকে দিয়ে নিজে ভালো সাজল। ব্যাডা বজ্জাত কোথাকার। আয়াজের কথা শুনে সাহিল বলে উঠল, আপুনির পক্ষ থেকে আমরা আপনাকে সরি বলছি ভাইয়া। আসলে আপনি যে এমন করবে তা আমরা বুঝতে পারিনি। হ্যাঁ ভাইয়া, সরি। আপুনির কারণে আপনাকে এত ঝামেলা পোহাতে হলো। কথা অবাক হয়ে সবার কথা শুনছে। আরে এখানে তার দোষটা কোথায়? দোষ তো এই লোকের। এই লোকটাই তো বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল। আর এখন সব দোষ তাকে দিচ্ছে। কথা সবার উদ্দেশ্য কিছু ইশারা করতে যাবে তার আগে আজ বলে উঠল, আরে না না, সরি বলতে হবে না। আর তোমরা আমাকে সরি বলছো কেন? তোমরা তো কোনো দোষ করনি। যে দোষ করেছে তার উচিত সরি বলা। আজ কথাটি বলে আর চোখে কথার দিকে তাকালো। কথার রাগী চেহারা দেখে আয়াজের ভীষণ হাসি পাচ্ছে। কথা রাগী চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই বুঝি সে আয়াজকে লবণ মরিচ ছাড়া খেয়ে ফেলবে। এই আপনি, সরি বল ভাইয়াকে। এভাবেই শুধু শুধু তোমার জন্য তাকে এত কিছু সহ্য করতে হচ্ছে। সাহিল, হে কথা সরি বল ভাইয়াকে। দোষটা যেহেতু তোর তাই সরিটাও তোরই বলা উচিত। বৃষ্টি, কথা নাম শুনে আজের মনে হলো এই নাম সে আগেও কোথাও শুনেছে। কিন্তু কোথায় শুনেছে তাই মনে করতে পারছে না। আজ ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামালো না। কারণ এক নামের কত মানুষই রয়েছে এই পৃথিবীতে। কথা রেগেমেগে বৃষ্টিকে কিছু বলতে নিবে তার আগে আজ বলে ওঠে, না না, সরি বলতে হবে না। ইট শৌকে, না ভাইয়া, এটা কিভাবে হয়? ওর জন্য আপনি শুধু শুধু এত কিছু সহ্য করলেন। ওর তো সরি বলাই উচিত। এই কথা, সরি বল ভাইয়াকে। বৃষ্টি, হ্যাঁ আপনি, তুমি সরি বলো ভাইয়াকে। মাহিবা, কথা বুঝতে পারলো এখানে কেউই তার পক্ষে নেই। এই লোকটা সবার ব্রেন ওয়াশ করে ফেলেছে। তাই কথার রাগী মুখ নিয়ে আজের দিকে তাকালো। আর ইশারা করে সরি বলল। আজ কথার ইশারা বুঝতে পারল না। বৃষ্টি হয়তো আজের মনোভাব বুঝতে পারল। তাই সে আজকে বলল, আসলে ভাইয়া, ও কথা বলতে পারে না। তাই আপনাকে ইশারায় সরি বলল। কথা, যে কথা বলতে পারে না এটা শুনে আজের বুকের মধ্যে কি যেন হলো। সে এতক্ষণে বুঝতে পারল কথা কেন তখন তাকে ইশারা করছিল। আজ আবারও কথার দিকে তাকালো। কথা বুকে দুহাত গুজে রাগে মুখ নিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। তার কপাল দিয়ে চুইয়ে চুইয়ে তারা চিহ্ন তো পড়ছে। এতক্ষণ যাবৎ তেমন তারা চিহ্ন তো ক্ষরণ হয়নি। কিন্তু এখন বেশি হচ্ছে। কথার এমন অবস্থা দেখে কেন জানি আজের বুকটা মোচড় দিয়ে উঠল। তাই সে তাড়াহুড়ো করে বলে উঠল, আরে কোনো ব্যাপার না, এখন এগুলো বাদ দাও। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। কাটা স্থান থেকে এখন বেশ ভালো তারা চিহ্ন তো বের হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সকলে আজের কথা শুনে কথার দিকে তাকালো। আসলেই এখন কথার কপালের কাটা স্থান থেকে বেশি তারা চিহ্ন তো বের হচ্ছে। এতক্ষণ কেউ খেয়ালই করেনি। হ্যাঁ তাই তো, আপনির কপাল দিয়ে তারা চিহ্ন তো চুইয়ে চুইয়ে পড়ছে। আপনিকে এখনই হসপিটালে নিতে হবে। ইমন, বৃষ্টি, মাহিবা, সাহিল ইমনের কথায় সায় জানালো। আর তখনই আজ বলে উঠল, তোমরা যদি কিছু মনে না করো তাহলে আমার গাড়িতে করে যেতে পারো। তাহলে খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারবে। সকলে আজের কথায় সহমত প্রকাশ করল। শুধু কথা ছাড়া, কথা সবার সাথে অভিমান করে আছে। কই সে ব্যথা পেয়েছে তার জন্য সবাই আগে তার খোঁজ নিবে তা না। সবাই এসে ওই লোকের কাছে সরি চাইতে বলেছে। আবার এখন ওই অসভ্য লোকের গাড়িতে করেই হসপিটাল যেতে বলছে। কেন যাবে সে ওই অসভ্য লোকের গাড়িতে করে? যে মিথ্যা কথা বলে সকলের কাছে তাকে ছোট করেছে।
তার যদি কপাল ফেটে তারা চিহ্ন তো বেরিয়ে রাস্তা ভেসেও যায়, তবুও সে ওই লোকের গাড়িতে করে কোথাও যাবে না। কথার এমন তোত্তারামি দেখে আয়াজের বেশ রাগ লাগলো। তোত্তারামি জিনিসটা আয়াজের একদমই অপছন্দ, কিন্তু সেটা যদি সে নিজে করে তাহলে তা ভিন্ন বিষয়। কথার এমন তোত্তারামি আয়াজের একদমই পছন্দ হচ্ছে না। তাই এবার সে কথাকে বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, ভালো মতো গাড়িতে উঠবে নাকি দুটো চড় থাপ্পড় খেয়ে তারপর গাড়িতে উঠবে? থাপ্পড়? এই লোকটা তাকে থাপ্পড় দিবে? অপরিচিত কারো মুখে এমন কথা শুনে কথার ভীষণ অভিমান হলো। কিন্তু অভিমানটা কার উপর করবে সে? এই লোকের উপর, যাকে সে চিনেই না, নাকি তার ভাই বোনদের উপর, যারা এই লোকের কথা শুনে কোনো প্রতিবাদই করছে না? কথা অভিমানী চোখে একবার আজ আরেকবার তার ভাই বোনদের দিকে তাকলো। তারপর কাউকে কিছু না বলে দুপোথাপ পা বাড়িয়ে আয়াজের গাড়ির সামনে চলে গেল। আর নিজে নিজেই আয়াজের গাড়ির সামনের সিটে বসে বেশ জোরেই গাড়ির দরজা আটকে দিল। আওয়াজের এত শখের মার্সিডিজ গাড়িটা, আজ যদি কথার জায়গায় অন্য কেউ তার এত শখের গাড়ির দরজাটা এভাবে জোরে লাগাতো, তাহলে আজ তার ভবলীলার সাঙ্গ করে দিত। কিন্তু আশ্চর্যের কথা হলেও সত্যি যে আজ কথার এমন কাণ্ডে একটুও রাগ করেনি, বরং সকলের অগোচরে মুখ টিপে হেসেছে। সে বুঝতে পেরেছে কথা তাদের উপর অভিমান করেছে। এই মানে ভায়া, আপনি আপনার গাড়ি করে কথা আপনিকে সাথে করে এই সামনের হসপিটালে চলে যান। আমরা সবাই রিকশা করে আসছি। আসলে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খাচ্ছিলাম। হঠাৎ দেখলাম কথা আপনি সেখানে নেই। আর মেইন রাস্তায় চোখ পড়তেই কথা আপনির এমন অবস্থা দেখে ছুটে আসলাম। ফুচকার দোকানের মামাকে টাকাটাও দেওয়া হয়নি। আমরা সবাই টাকাটা দিয়ে আপনাদের পিছনে আসছি। সাহিল। আজ সাহিলের কথা শুনে হাসিমুখে বলে উঠে, ঠিক আছে, আমি তোমাদের আপুকে নিয়ে যাচ্ছি। তোমরা তোমাদের কাজ সেরে এসো। এই বলে আজ সেখানে থেকে তার গাড়ির উদ্দেশ্যে চলে গেল। আর বৃষ্টি, মাহিবা, সাহিল, ইমনও সেখানে থেকে ফুচকার দোকানে চলে গেল। এখানের ঝামেলা মিটিয়ে তাদের আবার কথার কাছে যেতে হবে। আর কথা যেই বাচ্চাটাকে বাঁচিয়েছিল সেই বাচ্চাটা সেই কখন সকলের অগোচরে এখান থেকে চলে গিয়েছে। আজ তার গাড়ির সামনে এসে গাড়ির সামনের সিটের দরজা খুলে গাড়ির ভিতরে প্রবেশ করে। গাড়িতে প্রবেশ করে সে দেখতে পায় কথা বুকে দুই হাত গুজে মুখ ভার করে সামনের দিকে তাকিয়ে আছে। আজ কথাকে দেখে সামান্য হেসে গাড়ি চালানো শুরু করে। গাড়ি চালানোতে কথার হুঁশ ফিরে। আর সে দেখতে পায় গাড়িতে সে আর আজ ছাড়া আর কেউ নেই। তার ভাইবোনগুলোর সব কোথায়? তারা কথাকে আয়াজের সাথে ছেড়ে দিয়ে কোথায় গেল? নাকি আজ তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে? কথা এবার বেশ বিচলিত হয়। কথা কি করবে তা ভেবে পায় না। হঠাৎই সে গাড়ির স্টিয়ারিং ধরে টান দেয়। আজ বেশ ভালোভাবে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ কথার এমন কাণ্ডে আজ তার গাড়ির ভারসাম্যতা ধরে রাখতে পারছিল না। তবুও সে বেশ কষ্ট গাড়ির ভারসাম্যতা রক্ষা করে গাড়িটাকে রাস্তার সাইডে এনে দাঁড় করায়। কথার এমন কাজে আয়াজের ভীষণ রাগ হয়। সেই ভীষণ রাগ নিয়ে কথাকে ধমকিয়ে ওঠে, এই মেয়ে, এভাবে গাড়ির স্টিয়ারিং ধরে টান দিলে কেন? এখনই তো আমাদের ভবলীলার সাঙ্গ হয়ে যেত। মরারও এত শখ থাকলে একা একা মরো। আমাকে সাথে নিয়ে মরতে যাচ্ছিলে কেন? মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নেই নাকি? নাকি মাথার ভিতরের পুরোটাই ফাঁকা? আজ একসাথে এত কথা বলে রাগে কাঁপছে। কিন্তু আয়াজের রাগটা বেশিক্ষণ রইল না। তার আগেই কথা আয়াজের এমন ধমক শুনে ভা করে কেঁদে দিলে। আজ কথার এমন কান্না দেখে থতমত খেয়ে গেল। সে ভাবতেও পারেনি কথা এভাবে কান্না করবে। এই মেয়ে, এখন আবার কান্না করছো কেন? কথা আয়াজের কথা শুনে আয়াজকে কি যেন ইশারা করল। কিন্তু আজ তহ ইশারার কথা বুঝতে পারে না। আজ ভেবে পাচ্ছে না সে করবেটা কি। আজ হালকা মাথা চুলকিয়ে মনে মনে বলে উঠল, শালা হাদারামের নানার জন্য আজ এভাবে ফেসে গেলাম। শালা না আমাকে ফোন দিত আর না আমি এমন ঝামেলায় পড়তাম। উফ, এখন কি যে করি? এই মেয়ের ইশারায় বলা কথা তহ আমি কিছুই বুঝতে পারছি না। তার উপর আবার বাচ্চাদের মতো ভা করে কান্না করছে। এই মায়া মানুষ আসলেই ঝামেলার। উফ, আজ এত হাইপার হোস না। এর থেকেও কঠিন থেকে কঠিন পরিস্থিতি তুই সামলিয়েছিস। এটা তহ কিছুই না। আজ আপন মনে কথাগুলো বলে একটা বড় শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। তারপর স্বাভাবিক কণ্ঠেই কথাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদছ কেন? কথা এবারও আজকে ইশারা করে কিছু একটা বুঝায়।
আর এদিকে বেচারা আজ অসহায় মুখ করে কথার দিকে তাকিয়ে থাকে। সে তো ইশারার কথা বুঝে না। কি করবে এখন? পর মুহূর্তেই আজের মাথায় একটা বুদ্ধি আসলো। সে নিজের ফোনের নোটপ্যাড বের করে কথার সামনে ধরল। আজ এভাবে তার ফোনটা কথার সামনে ধরাতে কথার কান্না থেমে গেল। কথা বুঝতে পারল না আজ তাকে আজের ফোন কেন দিল। কথা ইশারা করে আজ জিজ্ঞেস করে, আপনার ফোন আমাকে দিচ্ছেন কেন? আমি আপনার ফোন নিয়ে কি করব? আজ কথার ইশারা সবটুকু বুঝতে পারেনি, কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছে যে কথা জানতে চাইছে আজ তাকে তার ফোন দিয়েছে। আমার ফোনের নোটপ্যাডে গিয়ে তুমি তোমার কথাগুলো লিখো। আমি তোমার ইশারা বুঝতে পারছি না। আজের কথা শুনে কথার মাথায় টনক নড়ল। আসলেই তহ, কথার ইশারায় করা ভঙ্গি তহ সবাই বুঝতে পারে না। তাহলে আজ কিভাবে বুঝবে? নিজের বোকামির উপর নিজেরই রাগ হলো কথার। সে আজের কাছ থেকে আজের ফোন নিয়ে নোটপ্যাডে কিছু একটা লিখে আজের কাছে দিল। আজ কথার থেকে তার ফোন নিয়ে দেখতে পেল, কথা তার ফোনের নোটপ্যাডে লিখেছে, আপনি আমাকে এভাবে একা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার ভাই বোন সবাই কোথায়? ওরা কেন আমাদের সাথে আসেনি? সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন? আজ লেখাগুলো দেখে বেশ বিরক্তি নিয়ে কথার দিকে তাকায়। এই মেয়ে, আমাকে কোন দিক থেকে দেখে তোমার কিডন্যাপার মনে হচ্ছে? যে আজ খান প্রতিটা মেয়ের ক্রাশ, সে আজ খানকে তুমি কিডন্যাপার বলছো? আসলে আমি কি ভেবেছিলাম? তোমার মাথার নিচে পুরোটাই ফাঁকা। জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। আজের কথা শুনে কথার বেশ রাগ লাগলো। সে আজের থেকে আজের ফোন ছিনিয়ে নিয়ে আবার লেখা শুরু করলো। কথার এমন কাজে আজ হতবাক হয়ে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবল, এই মেয়ের তোহ আসলেই ভয়ঙ্কর। যে আজ খানকে সকলে ভয় পায়, সেই আজ খানকে ইমেয়ে তেজ দেখাচ্ছে। আজের ভাবনার মাঝেই কথা আজকে তার ফোনটা দিল। আর আজ তার ফোন নিয়ে দেখতে পেল সেখানে কথা লিখেছে, একদম আমার সাথে এভাবে কথা বলবেন না। ইস, যেই না একখান চেহারা নাম রাখছে পেয়ারা, আর তার পিছনে নাকি মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। হুহ, শুনুন, আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। তাই এখন সোজাসাপটা বলুন আমার ভাই বোনেরা কোথায়? আজ কথার লেখাগুলো পড়ে রাগে ফেটে পড়ছে। কত বড় সাহস মেয়েটার, তার চেহারাকে পেয়ারা বলা। আজ যদি এই মেয়েটার জায়গায় অন্য কেউ হতো তাহলে আজ তার অবলীলা সাঙ্গ করে দিতে 1 সেকেন্ড সময় নিত না। কিন্তু কথা মেয়ে দেখে আজ চুপচাপ সব সহ্য করে নিল। কারণ আজ মেয়েদের কখনো অপমান করে না। আজ দাঁতে দাঁত চেপে কথার উদ্দেশ্যে বলে উঠল, এই মেয়ে, ফালতু কথা আমি না, ফালতু কথা তুমি বলো। তোমার ভাই বোনেরা ফুচকার দোকানে গিয়েছে সেখানের বিল দিতে। ওদের কাজ শেষ হলে ওরা আমাদের পিছনে চলে আসবে। কথার দিকে হালকা ঝুঁকে আঙ্গুল উঁচিয়ে, তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো আমার সাথে চলো। আর যদি একটাও ফালতু কথা বলেছ তাহলে ধাক্কা মেরে তোমাকে গাড়ি থেকে ফেলে দিব। তারপর তোমার ওই ফুটো কপাল আর ফুটো হয়ে যাবে। কথাগুলো বলে আজ রাগে গাড়ি চালানো শুরু করলো। আর কথা আজের ধমক শুনে কথা গাড়ির সিটে গুটিসুটি মেরে বসে রইল। আর মনে মনে ভাবতে লাগলো, শুধু শুধু পাগলকে খেপিয়ে লাভ নেই। বলা তো যায় না, যদি সত্যি সত্যি গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন। এতটুকু সময় যা বুঝতে পারলাম লোকটা আসলেই অনেক খারাপ, বজ্জাত লোক। হুহ। উদ্ধৃত আন্ডারস্কোর সারা রাস্তায় কথা আর আজের মাঝে আর কোনো কথা হলো না। তো আসল কাহিনী তহ হলো হসপিটালে। আজ ভাবতেও পারেনি তাকে এগুলো সহ্য করতে হবে। রাত 9টা, কথা নিজের রুমের বিছানায় বসে আছে। শুধু বসে আছে বললে ভুল হবে। সে আজকের দিনের কথাগুলো ভাবছে। আজকে একদিনে তার সাথে কত কিছু হয়ে গেল। প্রথমত আজ সে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করল। এরপর সব ভাই বোনদের খুশি করতে ঘুরতে গেল। কিন্তু ঘুরতে গিয়ে আনন্দ করার বদলে কত ঝামেলা পোহাতে হলো। কিছুক্ষণ পর কথা একটা বালিশ দিয়ে হেলান দিয়ে বসে, আরেকটা বালিশ কোলের উপর নিয়ে গালে হাত দিয়ে আজের কথা ভেবে চলছে। আজ যখন আজের সাথে হসপিটালে গেল তখন ডাক্তার কথার কপালের ক্ষত পরিষ্কার করে দিয়ে ব্যথা কমানোর জন্য ইনজেকশন পুশ করতে নিয়েছিল। কথা ইনজেকশনকে অনেক ভয় পায়, তাই সে ইনজেকশন নিতে চায়নি। তখন একই কাজটাই না আয়াজ করেছিল ফ্ল্যাশব্যাক। ডক্টর কথার কপালের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে। অতপর ডক্টর কথা এবং আজকে উদ্দেশ্য করে বলে উঠল, ভয়ের কোনো কারণ নেই, কপালে তেমন বেশি ক্ষতি হয়নি।
আমি একটা ঔষধ লিখে দিচ্ছি, তা 1 সপ্তাহ খেলে আশা করি ক্ষতটা সেরে যাবে। আর ব্যথার জন্য একটা ইনজেকশন পুশ করে দিচ্ছি। তাহলে আশা করি রাতে ব্যথার কারণে জ্বর আসবে না। কথা এবং আজ মনোযোগ সহকারে ডক্টরের কথা শুনছিল। কিন্তু ইনজেকশনের কথা শুনেই কথা বসা থেকে উঠে দাঁড়ায়। কথার এমন উঠে দাঁড়ানোতে আজ ভ্রুকুঁচকে কথার দিকে তাকায়। কথা অসহায় চোখে আজকে ইশারা করে, প্লিজ আমাকে ইনজেকশন দিতে না করেন। আমি ইনজেকশন দিব না। আমি ইনজেকশনকে অনেক ভয় পাই। আজ কথার ইশারা করা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আচ্ছা, এই মেয়েটা কি বুঝছে না যে আজ তার ইশারায় কথা বলা বুঝতে পারে না? তাই এবারও আজ তার ফোনটা কথাকে দিল। আজের এভাবে তার ফোন দেওয়াতে কথার মনে পড়ে যে আজ তো তার ইশারায় বলা কথা বুঝতে পারে না। তাই সে আজ থেকে তার ফোন নিয়ে ইশারায় বলা কথাগুলো পুনরায় আজের ফোনের নোটপ্যাডে লিখে দেয়। তারপর ফোনটা আজের কাছে ফিরিয়ে দেয়। আজ ফোনটা হাতে নিয়ে ফোনের লেখাগুলো পড়ে। আজ এবার বিরক্তি নিয়ে কথার দিকে তাকায়। এত বড় একটা মেয়ে নাকি ইনজেকশনকে ভয় পায়? মানে এগুলো কি মানা যায়? আজ চাচ্ছে না হসপিটালে কোনো সিনক্রেট করতে। তাই সে দাঁতে দাঁত চেপে কথার উদ্দেশ্য বলে উঠল, চুপচাপ এখানে এসে বসো। ইনজেকশন দিতে 2 মিনিটও লাগবে না। কথা আবারও আজের থেকে ফোন ছিনিয়ে নিয়ে কিছু একটা লিখে আজকে ধরিয়ে দিল। আজ বিরক্তি নিয়ে ফোনটা নিল এবং দেখতে পেল, প্লিজ এমন করবেন না। আমি সত্যি ইনজেকশনকে ভয় পাই। আমার কোনো ইনজেকশন দেওয়া লাগবে না। আমি এমনিতে ঠিক হয়ে যাব। ডক্টর একবার কথার দিকে আরেকবার আজের দিকে তাকাচ্ছে। সে আসলে বোঝার চেষ্টা করছে এখানে আসলে হচ্ছেটা কি। ডক্টর এবার একটু গলা ঝেড়ে বলে উঠল, ইয়াং ম্যান, আমার মনে হয় তোমার ওয়াইফ, বউ, ইনজেকশন ভয় পায়। তুমি এক কাজ করো, তুমি ওকে ধরে বসো। তাহলে হয়তো ওর ভয়টা কমবে। কথা তার চোখ দুটো বড় বড় করে ডক্টরের দিকে তাকালো। বলে কি এই ডক্টর, বউ, তাও আবার এই অসভ্য লোকের। এই ডক্টরের মাথা ঠিক আছে তো? আজ ডক্টর কথা শুনে কথার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসল। তারপর ধীর পায়ে কথার সামনে যেতে যেতে বলল, ঠিক বলেছেন ডক্টর। আমার বউটা ইনজেকশনকে ভীষণ ভয় পায়। কথার ডান হাত ধরে, তুমি ভয় পেও না বউ। আমি আছি তো। আমি তোমাকে ধরে রাখলে দেখবা তোমার একটুও ভয় লাগবে না। আসো আমার ময়না বউ, বসো এখানে। উদ্ধৃতি চিহ্ন। কথা অবাক পানে আয়াজের দিকে তাকিয়ে আছে। আর ভাবছে, এই লোক তো আসলেই অসভ্য। তার সাহস হলো কিভাবে আমাকে বউ বলার? আমার কি এতটাই খারাপ দিন এসেছে যে আমি তার বউ হব? কথা আজের থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মোচামুচি করা শুরু করলো। আর তখনই আজ চোখ গরম করে কথার দিকে তাকালো। আজের এমন চাহনি দেখে কথা চুপসে যায়। কথা ভয় ভয় চেয়ারে বসে। যখন ডক্টর কথার সামনে ইনজেকশন নিয়ে আসে তখন কথা তার অজান্তেই আজের হাত খামচে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আর ওইদিকে কথা আজের হাত এমন ভাবে খামচে ধরেছে যার ফলে কথার নখ আজের হাতে গেঁথে যাচ্ছে। এতে আজের ভীষণ রাগ লাগছে। এই সব খামচা খামুচি সে তার একমাত্র বউয়ের জন্য তুলে রেখেছিল। কিন্তু এই মেয়েটা তার বউয়ের হক নষ্ট করছে। আজ নিজেকে শান্ত করার চেষ্টা করল। হসপিটালে সে সিনক্রেট করতে চাচ্ছে না। ডক্টর কথাকে ইনজেকশন দেওয়ার সাথে সাথে কথা আরো জোরে আয়াজের হাত খামচে ধরেছে। আয়াজের অনুভূতি হলো ছেড়ে দে মাকে দে বাঁচি। কথার ভাই বোনদের উপর আয়াজের ভীষণ রাগ হচ্ছে। ওরা এখনো আসেনি। যদি ওরা এখানে থাকতো তাহলে না কথা আয়াজের হাত এমন খামচে ধরতো আর না আয়াজের বউয়ের হক নষ্ট হতো। আয়াজের এসব ভাবনার মাঝেই ডক্টর কথাকে ইনজেকশন দিয়ে দেয়। আর তখনই ডক্টরের কেবিনে কথার সব ভাই বোনরা ছুটে আসে। তারা রিসিপশনে কথার ব্যাপারে জিজ্ঞেস করে এখানে এসেছে। আজ ওদের সবাইকে দেখে হাঁফ ছাড়ে। কথা এতক্ষণ পর তার ভাই বোনদের দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না। কান্না করে দেয়। কথার কান্না দেখে আজ বিরক্ত হয়। সে বুঝে না এত বড় মেয়ে হয়ে এভাবে কথায় কথায় কান্না করে কেন। হুহ, মায়া মানুষের যৎসভ্রম। ডক্টরের কাছ থেকে সকল ফর্মালিটি শেষ করে সবাই মিলে হসপিটালের বাহিরে এসে দাঁড়ালো। এখন সন্ধ্যা 7টা বাজে। হসপিটালের সকল বিল আজ নিজে দিয়েছে। সাহিল, ইমন বিল দিতে চেয়েছিল কিন্তু আজ নেয়নি। ভাইয়া, আমরা আবারও আপনাকে সরি বলছি। আমাদের কারণে আপনাকে এত ভুগতে হলো। বৃষ্টি। আজ বৃষ্টির কথা শুনে হাসিমুখে জবাব দিল, আরে না না, তোমরা এভাবে সরি বলে আমাকে ছোট করো না।
আজকের সব কিছু একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। এটা নিয়ে আর ভেবো না। আজ সাহিল আজের কথা শুনে হেসে বলে উঠল, আপনি আসলেই অনেক ভালো ভাইয়া। আপনার মতো মানুষ হয় না। সাহিল সাহিলের কথা শুনে আজ মৃদু হাসল। আর ওইদিকে কথা সাহিলের কথা শুনে মনে মনে বলে উঠল, এহ, ঢং দেখো এদের। এই অসভ্য লোকটাকে ভালো বলছে। ওরে তোরা এই অসভ্য লোকেকে চিনিস না রে। আমাকে জিজ্ঞেস কর এই লোকের কথা। আমি বলছি এই লোক কেমন। আজ তো একটা বজ্জাত। কথার ভাবনার মাঝে আজ সকলের উদ্দেশ্য বলে উঠল, এখন তো সন্ধ্যা হয়ে আসলো। চলো তোমাদেরকে তোমাদের বাসায় ড্রপ করে দেই। না না ভাইয়া, তার দরকার হবে না। আমরা রিকশায় চলে যেতে পারবো। আপনাকে আর আমাদের জন্য কষ্ট করতে হবে না। আর এমনিতেও এক গাড়িতে আমাদের সবার জায়গা হবে না। ইমন, হ্যাঁ ভাইয়া, আমরা রিকশা করে চলে যাব। সাহিল, আচ্ছা ঠিক আছে। তোমরা একটা কাজ করো, তোমরা রিকশা ঠিক করো, ততক্ষণ না হয় আমি এখানে দাঁড়াই। আচ্ছা ভাইয়া। ইমন ইমন আর সাহিল চলে গেল রিকশা ঠিক করতে। আর বৃষ্টির ফোনে তার মা ফোন করায় সে একটু সাইডে চলে গেল। মাহিবা এক কোণায় দাঁড়িয়ে আপন মনে তার ফোন চালাচ্ছে। আর কথা বুকে দুহাত গুজে মুখ ভার করে সামনে তাকিয়ে আছে। আজ কথাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল। আর সে জির পায়ে কথার পিছনে গিয়ে দাঁড়ালো। কথার মনে হলো তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কথা পিছনে ঘুরে সে ব্যক্তিটাকে দেখতে নেবে ঠিক তখনই আজ তার মুখ কথার কানের কাছে নিয়ে ধীর আওয়াজে বলে উঠল, ভবিষ্যতে এভাবে নিজের ক্ষতি করে অন্যকে বাঁচাতে যেও না। আজ না হয় আমি বাঁচালাম, পরে কে বাঁচাবে তোমাকে। গলায় দুষ্টুমির স্বর একটু টেনে, আমার না হওয়া ময়না বউ। কথা আয়াজের কথা শুনতে পেয়ে চোখ বড় বড় করে পিছনে ঘুরে আয়াজের দিকে তাকালো। আর তখনই আয়াজ কথাকে চোখ টিপ দেয়। আয়াজের এমন কাজ দেখে কথা রেগেমেগে আয়াজকে কিছু ইশারা করতে নিবে ঠিক তখনই ইমন আর সাহিল রিকশা নিয়ে হাজির হয়। কথা শুধু আয়াজের দিকে চোখ গরম করে তাকিয়েছে, যেন চোখ দিয়েই আয়াজকে ভস্ম করে দিবে। কথার এমন চাহনিতে আয়াজ সকলের অগোচরে তার বুকে হাত রাখল, যেন বুঝালো কথার এমন চাহনি সোজা আয়াজের বুকে লেগেছে। বৃষ্টি, মাহিবা, ইমন, সাহিল আয়াজের থেকে বিদায় নিয়ে রিকশায় উঠল। শুধু কথায় বিদায় নেয়নি আয়াজের কাছ থেকে। এতে আজ মনে মনে হাসল কিছুক্ষণ। ওরা সবাই চলে যেতেই আজ তার ফোন নিয়ে এরশাদকে কল দিল। এরশাদ আজের ফোন তুলতেই আজ গম্ভীরভাবে বলে ওঠে, আধা ঘন্টার মধ্যে তোকে আমার বাড়িতে দেখতে চাই এরশাদ। আধা ঘন্টা মানে আধা ঘন্টা। তোর যদি 1 সেকেন্ডও দেরি হয় তাহলে তোর বউকে বিধবা বানাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। আজ কথাটি বলেই এরশাদকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল। আর ওই দিকে এরশাদ আয়াজের এমন হুমকি শুনে ভয় শেষ। জমিদার বাড়ি এসে কথার উপর দিয়ে আরো ঝড় বয়ে যায়। জাফর আলী খান তার নাতনির এমন অবস্থা দেখে বেশ বিচলিত হন। আহান আর আরিয়ান তহপারের পুরো বাড়িটা মাথায় তুলে নেয়। আরিয়ান বেশ অনেকক্ষণ ধরে কথাকে বকে যায়। কথা অনেক বুঝিয়ে সুঝিয়ে আহান আর আরিয়ানকে শান্ত করে। কিন্তু আরিয়ান কি শান্ত হওয়ার? তার কথা রানী এমন অবস্থা দেখে কি সে ঠিক থাকতে পারে? তাই তো সে কথাকে কড়াকড়িভাবে বলে দিয়েছে, বাড়ির গাড়ি ছাড়া কথা কোথাও যেতে পারবে না। জাফর আলী খান, আরিয়ান, আহান আর কথার বাকি ভাইবোন বাদে তার এই অবস্থায় জমিদার বাড়ির আর কোনো ব্যক্তি বিচলিত হয়নি। তাদের তহ কথাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কথার তখনই বেশ কষ্ট লাগলো যখন তার বাবা তাকে এই অবস্থা দেখেও কিছু বলল না। বরং এমন ভাবলো করল যেন এসবে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের বাবার থেকে এমন অবহেলা পেয়ে কথার মনে বেশ গভীরভাবে দাগ পড়ল। কিন্তু তার যে কিছুই করার নেই। নিয়তিতে তহ এগুলোই ছিল। না ছিল বাবার ভালোবাসা, আর না ছিল মায়ের ভালোবাসা। বর্তমান কথা এতক্ষণ এগুলোই ভেবে যাচ্ছিল। আর তখনই কথার দরজায় কেউ নক করে। কথা দরজার দিকে তাকিয়ে দেখতে পায় আবরার দরজায় দাঁড়ানো। কথা আবরারকে এখানে একদমই আশা করেনি। সে তো ভেবেছিল আবরার ও বোধহয় কথার এমন অবস্থা শুনে তাকে দেখতে আসবে না। কিন্তু তার অনুমান ভুল প্রমাণিত করে আবরার এসেছে। কথা আবরারকে দেখে খাট থেকে নেমে দাঁড়ায় আর হাসিমুখে আবরারকে ইশারা করে বুঝায়, ভিতরে এসো আবরার ভাইয়া। আমি তো ভেবেছিলাম তুমি আমার এমন খবর জেনেও আসবে না। আবরার ঘরে ঢুকতে ঢুকতে কথার উদ্দেশ্যে গম্ভীরভাবেই বলে উঠে, তোর এই অবস্থা আর আমি আসব না। এও কি হয়? আমাকে কি এতটাই পাষাণ মনে করিস? আবরারের কথা শুনে কথা বেশ বিচলিতভাবে ইশারা করে।
এই না না, আমি এমনটা মনে করিনি। মানে হঠাৎ তোমাকে আমার ঘরে আসতে দেখে একটু অবাক হয়েছিলাম। তুমি আমার কথায় কিছু মনে করো না। আবরার এখন স্বাভাবিকভাবেই বলে ওঠে, না, আমি কিছু মনে করিনি। তা তোর এখন কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। কথা হাসি মুখে আবরারের উদ্দেশ্যে ইশারা করল। আমি এখন একদম ঠিক আছি ভাইয়া। আবরার কথার ইশারা বুঝতে পেরে বলে উঠল, ঠিক থাকলেই ভালো। আর এখন থেকে দেখে শুনে চলাফেরা করবি। বুঝতে পেরেছিস? কথা মাথা নাড়িয়ে আবরারের কথায় সায় দেয়। আর আবরার কথার দিকে তাকিয়ে মৃদু হেসে ঘর থেকে চলে যায়। আবরার ঘর থেকে চলে যাওয়ার সাথে সাথে কথা নিজের বুকে হাত দিয়ে বসে পড়ে। তার হার্ট খুব দ্রুত বিট করছে। সে ভাবতেও পারেনি আবরার তার ভালো মন্দ জিজ্ঞেস করবে। কথার কাছে এগুলো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। কথা আবরারের কথা ভেবে আনমনেই হেসে ওঠে। আবরার তার রুমে এসে ফ্রেশ হতে যাবে ঠিক তখনই তার ফোনে কারো কল আসে। আবরার ফোনটা ধরে কানে নিতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, স্যার, ম্যাম আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলছে। আমাকে ও সে তার কাছে যেতে দিচ্ছে না। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। ওপাশের ব্যক্তির কথা শুনে আবরার তাড়াহুড়ো করে গাড়ির চাবি নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ তার সোফায় পায়ের উপর পা তুলে মনের আনন্দে আপেল খাচ্ছে। তার পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। জিম করা বডিতে টি শার্টটা যেন খুব মানিয়েছে। আজের বেশ ফর্সা। যতটা ফর্সা হলে একজন ছেলেকে পারফেক্ট মনে হয় ঠিক তেমনই ফর্সা। মুখে তার চাপ দাড়ি যেন আজের মুখের সৌন্দর্যকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। আজের বাম চোখের ভ্রুয়ের কিনারায় ছোট একটা কাটা দাগ। আজের হাইট 6 ফিট। এরশাদ গত 20 মিনিট ধরে আয়াজের সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ে ভয়ে আয়াজের দিকে তাকিয়ে রইল। এরশাদ আয়াজের এই শান্ত রূপটাকে বেশ ভয় পায়। এরশাদ এবার ভয়ে ভয়ে আয়াজকে বলল, এই মানে ভাই, আমি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? মানে কিছু তো বলেন। কেন হঠাৎ এত জরুরি তলব দিলেন? আজ মনের আনন্দে আপেল খাওয়াটা শেষ করে এরশাদের দিকে বেশ শান্ত চোখে তাকালো। আর বলে উঠল, ভাবছি এরশাদ, ভাবছি। ভাবছেন? কি ভাবছেন ভাই? আজ এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে এরশাদের সামনে এসে এরশাদের কাঁধ চাপড়িয়ে বলল, ভাবছি তোকে কি পুরস্কার দেওয়া যায়। আজের কথা শুনে এরশাদ ভয়ে ভয়ে বলে উঠল, পুরস্কার? কেমন পুরস্কার ভাই? এরশাদের এমন তোতলানো কথা শুনে আজ এরশাদকে বলে উঠল, তুই এমন মেয়েদের মতো তোতলে কথা বলা শিখলি কবে থেকে রে এরশাদ? ছ্যাহ, আমার এই দিনও দেখা লাগলো। তোর বউ জানে এরশাদ? কি জানবে ভাই? এই যে তোর মধ্যে এমন মেয়েদের স্বভাব আছে। আজের কথা শুনে এরশাদের মুখটা চুপসে গেল। আজ আবার সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বলে উঠল, এই প্রথম তোর কোনো কাজে আমার লাভ হয়েছে। আজ তোর কারণে আমি খুবই মূল্যবান কিছু পেয়েছি। তাই ভাবলাম তোকে এর বিনিময়ে এক পুরস্কার দেওয়া উচিত। আজের কথায় এরশাদ ভেবে পেল না সে এমন কি কাজ করেছে যে আজ তাকে পুরস্কার দিবে। আর ওইদিকে আয়াজের মনে অন্য ভাবনা চলছে। শুকনির। আবরার তার গাড়ি নিয়ে মাত্রই শুকনির নামক বাড়িটায় প্রবেশ করল। শুকনির বাড়িটা একতলা। বাড়ির এক পাশে বেশ সুন্দর করে বাগান করা। আবরার গাড়িটা পার্ক করে হেঁটে চলল বাড়ির ভিতরে। আবরার দরজায় কলিং বেল বাজাতেই একজন মহিলা এসে দরজা খুলে দিল। আবরার মহিলাকে দেখে মহিলার উদ্দেশ্য বলে উঠল, ও কোথায়? মহিলাটি আজের কথার জবাবে বলে উঠল, তার রুমে। রুমের সব কিছু এতক্ষণে ভেঙে চুরে একাকার করে ফেলেছে। কত দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলেছে। মহিলাটির কথা শুনে আবরার রেগে মহিলাটির দিকে তাকায় আর বলে, ও আমার টাকার জিনিস নষ্ট করছে। তাতে আপনার কি? ওর যা মন চায় ও তাই করবে। সেই অনুমতি আমি ওকে দিয়েছি। আর ভবিষ্যতে এমন কোনো কথা আমার সামনে বলবেন না আপনি। মহিলাটি আবরারের কথা শুনে মাথা নিচু করে ফেলে। আর আবরার ছুটে চলে সেই রুমের দিকে। আবরার রুমের দরজার কাছে যেতেই দেখতে পায় সমস্ত রুম ভাঙা জিনিসপত্রে ভরা। ঘরের কোনো আসবাবপত্র ঠিক নেই। আর এই সব ভাঙা জিনিসের মাঝেই বসে আছে এক কন্যা। তার পরনে কলাপাতার রঙের শাড়ি। শাড়িটা বাঙালি ভাবে পরা। শাড়ির আঁচলটা মেঝেতে অযত্নে লুটিয়ে আছে। কন্যাটি 2 হাঁটু ভাঁজ করে তার মাঝে নিজের মুখ রেখে বসে আছে। এভাবে বসার কারণে কন্যার সমস্ত চুল এলোমেলো হয়ে তার শরীর ঢেকে দিয়েছে। কনেটি সামনে পিছনে ঝুঁকে ঝুঁকে কি যেন বিড়বিড় করছে। কনেটির এমন অবস্থা দেখে আবরারের বুকটা মোচড় দিয়ে উঠল।
আবরার ধীর পায়ে ভাঙা জিনিসপত্রের মাঝে দিয়েই কন্যাটির সামনে গেল। আর হাঁটু মুড়ি কন্যাটির সামনে বসে তার মাথায় হাত রাখল। মাথায় চেনা পরিচিত হাতের স্পর্শ পেয়ে কন্যাটি মাথা তুলল। মাথা তুলেই সে আবরারকে দেখতে পেল। আবরার ও মায়া চোখে কন্যাটির দিকে তাকালো। কনেটির শ্যামরঙের চেহারাটা বেশ মায়াভরা। অতিরিক্ত কান্নার ফলে চোখ দুটো ফুলে আছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কান্না করছে। কন্যাটি আবরারকে দেখা মাত্রই সে আবরারকে জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে থাকে। আবরার ও কন্যাটিকে পরম আবেশে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় কনেটি বাচ্চাদের মতো আবরারের উদ্দেশ্যে বলে ওঠে, তো তুমি এসেছো। জানো, জানো আজকেও না ওরা আমার কাছে এসেছিল। জানো ওরা আমাকে আবারও একইভাবে স্পর্শ করেছে। আমি ওদের কাছে কত মিনতি করছিলাম, কিন্তু কিন্তু ওরা আমার কোনে কথাই শুনল। তুমি আগে কেন আসলে না জমিদার সাহেব? আমি কতবার তোমার নাম ধরে ডেকেছিলাম জানো? কেন আসলে না তুমি? কেন? তুমি জানো ওরা আমাকে কত ব্যথা দিয়েছে। আবরারের বুক থেকে মাথা তুলে হাতের ইশারায় দেখাতে লাগলো, দেখো দেখো, এখানে, এখানে, আবার এখানেও ছুঁয়েছে আমাকে। আমি ভীষণ ব্যথা পাচ্ছিলাম জানো, অনেক ব্যথা পাচ্ছিলাম। কন্যাটি এভাবে নিজের মতো বিলাপ করতে করতে জ্ঞান হারিয়ে আবরারের কোলে ঢলে পড়ল। আবরার পরম যত্নে কনেটিকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। তারপর কনেটির পাশে বসে কনেটির কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিল। আর কনেটির মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটে যাওয়া ঘটনা। তোর সময় তা ছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। সালটা ছিল 2012। আবরার তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার 2 মাসের মধ্যেই সে যুক্ত হয় রাজনীতিতে। বুঝো হওয়ার পর থেকেই রাজনীতির প্রতি তার এক আলাদাই টান ছিল। আর তার সাথে যুক্ত ছিল তার প্রাণের বন্ধু আয়াজ খান। পুরো ভার্সিটির সবাই তাদের এক নামেই চিনে ফেলত। তাদের বন্ধুত্বের গভীরতার পরিমাণ এতটাই গভীর ছিল যে কেউ তা পরিমাপ করতে পারত না। কিন্তু তারা এতটুকু জানত, এই দুই বন্ধু একজন আরেকজনের জন্য নিজের জীবন দিতেও পারে আবার জীবন নিতেও পারে। তারা দুজনেই সিলেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আবরারের সাথে আজও রাজনীতিতে যুক্ত ছিল। তারা খুব কম বয়সেই চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। তাই তো সে বয়সে বিভিন্ন এমপি, মন্ত্রীর বিশ্বাসযোগ্য ও কাছের লোক হয়ে উঠেছিল। ঘটনা শুরু হয় 2012 সালের ভোটের সময়। -2012 এর ভোটে জাফর ইকবাল মন্ত্রীর পদে দাঁড়িয়েছিলেন। আর তার সঙ্গ হিসেবে ছিল আবরার এবং আজ। তারা দুজনেই জাফর ইকবালের পক্ষ নিয়ে ভোটের কাজ করছিল। বিপরীত পক্ষে জানত, আবরার এবং আজ যেখানে আছে, সেখানে অন্য কারো জয়ী হওয়ার সম্ভাবনা নেই। তাই তো তারা নানাভাবে চেষ্টা করত আজ বা আবরার যে কোনো একজনকে তাদের দলে নিয়ে আসার জন্য। কিন্তু আবরার এবং আয়াজের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে কেউ তাদের জনকে আলাদা করতে পারত না। এমনই একদিন আয়াজ এবং আবরার তাদের গ্রাম বালাগঞ্জে ভোটের প্রচার করার জন্য বেরিয়েছিল। তখন দিনের মধ্যভাগ, বিকেল পড়বে পড়বে সময়। আয়াজ এবং আবরার সারাদিন কাজ করে ভীষণ ক্লান্ত। আবরার ভীষণ ক্লান্ত গলায় আয়াজের উদ্দেশ্যে বলল, শালা এমনভাবে ভোটের কাজ করছি যেন মনে হচ্ছে নিজেরাই ভোটে দাঁড়িয়েছি। 1 সেকেন্ড ও বিশ্রাম নেওয়ার সুযোগটা পর্যন্ত নেই। আজ ও আবরারের কথা শুনে সাইদ জানিয়ে বলে উঠল, ঠিক বলেছিস, শালা বয়সটা কম দেখে ভোটে দাঁড়াতে পারলাম না। না হলে যেই খাটা অন্যের জন্য খাচ্ছি সেই খাটা নিজেদের জন্য খাটলে দেখতি একসময় দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম। আবরার আজের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল, চুপ থাকা শালা, এত হাসিস না। রোদের যেই তাপ, মনে হচ্ছে এখনই জ্বালিয়ে দিবে। এখনো অনেক কাজ পড়ে আছে, কিন্তু তার আগে যদি একটু না জিরোই, তাহলে মাঝপথে পটল তুলতে হবে। ঠিক বলেছিস, রোদের ভেজে আর দাঁড়ানো যাচ্ছে না। আশেপাশে তো সব মাঠ, এখানে জিরোবো কোথায়? আজ আবরারের কথায় আশেপাশে তাকিয়ে একটু বিশ্রামের জায়গার খোঁজ করছিল। আর তখনই তার চোখে পড়ে তাদের থেকে অল্প দূরত্বে দাঁড়িয়ে থাকা আম গাছটার দিকে, যার পাতা এবং বিশালতা দিয়ে ছায়া দিয়েছে বেশ কিছু জায়গা জুড়ে। ওই দেখ একটা আমি গাছ, আয় ওই গাছের নিচে কতক্ষণ বসি। হ্যাঁ চল। আবরার আর আজ জনে আম গাছটার সামনে গিয়ে আম গাছের ছায়া তলে বসল। তারা জনে সেখানে বসেই রাজনীতি বিষয়ে আলোচনা করছিল। তারা তাদের আলোচনায় এতটাই মগ্ন হয়েছিল যে আশেপাশের কিছু খেয়াল তাদের মাঝে ছিল না।
হঠাৎ করে একটা ছোট ইটের টুকরো আয়াজের কপালে এসে বাড়ি খায়। আয়াজ তাৎক্ষণিক তার কপাল ধরে হালকা আর্তনাদ করে ওঠে। আবরার আয়াজের আর্তনাদ শুনে তার দিকে তাকালো, দেখল আয়াজের কপাল হালকা কেটে গিয়েছে। আবরার তো নিজের বন্ধুর এমন অবস্থা দেখে বেশ রেগে যায়। রেগে এদিক ওদিকে তাকিয়ে দেখতে পেল একটা মেয়ে। বয়স তার কত আর হবে, 15-16। মেয়েটা একটা খয়েরি রঙের শাড়ি পরে আছে, শরীর আঁচলটা মুঠি করে পেটে বাঁধা। সাধারণত গ্রামের মেয়েরা যেভাবে শাড়ি পরে, চুলগুলোতে দুটো কলা বেনি করা, পায়ে কোনো জুতো নেই, হাতে তার গুলতি। হয়তো এই গুলতি দিয়েই আয়াজকে মেরেছে। আবরার হন্তদন্ত হয়ে মেয়েটার দিকে অগ্রসর হয়। আবরারকে এভাবে সামনে চলে যেতে দেখে আয়াজ সামনের দিকে তাকায়, আর দেখতে পায় তাদের অল্প কিছু দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে গুলতি। হয়তো এটা দিয়েই আয়াজকে মেরেছে। আবরারকে এভাবে যেতে দেখে আয়াজ বুঝতে পারল তার বন্ধু রেগে আছে। এখনই তাকে সামাল না দিলে না জানি মেয়েটাকে কি করে। আবরারকে এভাবে আসতে মেয়েটি বেশ ভয় পেয়ে যায়। মেয়ের সাথে থাকা ছোট ছোট বাচ্চারা দৌড়ে সেখানে থেকে পালিয়ে যায়। মেয়েটিও বাচ্চাগুলোর সাথে দৌড় দিতে নেয়, ঠিক তখনই আবরার গম্ভীর স্বরে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে, এই মেয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি। আমার বন্ধুকে মেরে এখন কোথায় পালানো হচ্ছে? আবরারের কথায় কিছু একটা ছিল, যার ফলে মেয়েটি নিজের কাপা কাপা শরীর নিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। আবরার মেয়েটির সামনে এসে কিছু করা বাক্য বলতে নিবে তার আগে আজ দ্রুত এক হাত দিয়ে আবরারের বাহু ধরে থামিয়ে দেয়, আরেকটা হাত তার কপালের কাটা স্থানে রাখে। মেয়েটি আবরারের এমন রাগী চেহারা দেখে পারে না তো সেখানেই কেঁদে দেয়। আজ মেয়েটির মনের অবস্থা বুঝতে পারে। মেয়েটি কাপা কাপা গলায় আজের উদ্দেশ্য বলে ওঠে, ভাইয়া, আসো আসলে। আমি ইচ্ছে করে আপনাকে মারিনি। আসলে আমি আর আমার বিচ্ছু বাহিনী না, মানে আমার বন্ধুরা মিলে ওই আমগাছে ডিল মেরে শুধু আম পাড়তে চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি বুঝতে পারিনি ডিলটা আমের বোটায় না লেগে আপনার কপালে লাগবে। ভয়ে ভয় কথাটি বলে মেয়েটা মাথা নিচু করে ফেলে। আজ বুঝতে পারে মেয়েটি ভয় পেয়েছে। তাই আজ মেয়েটিকে অভয় দিয়ে বলে উঠে, থাক, কোনো ব্যাপার না। আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছে করে আমাকে মারোনি। আবরার এতক্ষণ রাগ নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আজের এমন কথায় রাগটা যেন আরো বেড়ে গেল। ইচ্ছে করে মারেনি মানে? এই মেয়েটা ইচ্ছে করে না মারলে তোর কপালের ঠিক এই জায়গায় কিভাবে লাগলো? আজ মেয়েদের প্রতি এত দয়া মায়া দেখানো বন্ধ কর। মেয়েটির দিকে তাকিয়ে আঙুল উঁচু করে, এই মেয়ে জানো আমি কে? আমি জমিদার বাড়ির বড় ছেলে। বুঝতে পারছো আমি এখন চাইলে তোমার কি করতে পারি? তোমার কত বড় সাহস তুমি আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরালে? আজ অবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। কোথায় রক্ত ঝরলো তার কপাল দিয়ে? হ্যাঁ, তার কপাল কেটেছে, কিন্তু শুধু একদমই অল্প রক্ত বের হয়েছে। আর এতেই ছেলেটা এমন করছে। আর ওই দিকে মেয়েটা আবরারের এমন থমকে ভরা কথা শুনে ভাভা করে কান্না করে দেয়। মেয়েটার কান্না করা দেখে আজ এবং আবরার জনেই থতমত খেয়ে যায়। তারা ভাবতেও পারেনি মেয়েটা এভাবে কান্না করবে। মেয়েটি কান্না করতে করতে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমন করিনি। আমি জানতাম না আপনারা জমিদার বাড়ির ছেলে। দয়া করে আমাকে কোনো শাস্তি দিবেন না। মামি জানতে পারলে আমাকে খুব মারবে। হাত জোর করে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মেয়েটির এমন কান্না দেখে আয়াজের ভীষণ মায়া লাগলো। তাই সে আবরারের উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটাকে ছেড়ে দে ভাই। বাচ্চা মানুষ না বুঝে ভুল করে ফেলেছে। আর আমার ও তেমন কোনো ক্ষতি হয়নি। মেয়েটার কান্না দেখে কেন জানি আবরারের মন গলে গেল। আবার আজ ও তাকে মেয়েটাকে ছেড়ে দিতে বলল। তাই সে ভাবল মেয়েটাকে ছেড়ে দিব। কিন্তু এভাবে গলে গেলে তো হবে না। তাই গম্ভীরভাবে বলে উঠল, ঠিক আছে, তুই যখন বলছিস, তাহলে ছেড়ে দিলাম। আর তুমি? মেয়েটিকে উদ্দেশ্য করে, ভবিষ্যতে যদি এমন কিছু করেছ তাহলে তোমাকে এমন শাস্তি দিব যা সারাজীবন মনে রাখবা। বুঝেছ? মেয়েটা নাক টেনে মাথা নাড়িয়ে আবরারের কথা সায় দিল। আজের কিছু মনে হতেই মেয়েটাকে জিজ্ঞেস করল, তা তোমার নাম কি? মেয়েটা সাবলীলভাবে বলল, আমার নাম আফসানা মিমি নুপুর। সবাই আমাকে নুপুর বলেই ডাকে। আজ এবার হাসি মুখে বলে উঠল, তা নুপুর, তুমি বললে তুমি আম নিতে এখানে এসেছিলে। তা আম না নিয়েই চলে যাবে? নুপুর বাচ্চাদের মতো বলে উঠল, কিভাবে নিব ভাইয়া, কত উঁচুতে গাছে আম ঝুলে আছে।
আমি তো এত উঁচু থেকে আম নিতে পারবো না। আমি গাছে উঠে আম নিতাম। কিন্তু একটু আজ ও আবরারের দিকে ঝুঁকে ফিসফিস করে বাচ্চাদের মতো করে, জানেন, মামি জানতে পারলে আমাকে ঠাস ঠাস করে মারবে। নূপুরের এমন কথা শুনে আজ একটু উচ্চস্বরে হেসে উঠল। আবরারও নূপুরের কথা শুনে না হেসে পারল না। সেও মৃদু হেসে উঠল। আজ হাসতে হাসতে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমার গাছে উঠতে হবে না। তুমি এক কাজ করো, তুমি গাছের নিচে দাঁড়াও, আমি তোমাকে আম পেড়ে দিচ্ছি। আজের কথা শুনে নূপুর দুই হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল। সত্যি ভাইয়া, আপনি আমাকে আম পেড়ে দিবেন? কি মজা কি মজা! আজ এবং আবরার নূপুরের এমন ব্যবহার দেখে বুঝতে পারল নূপুর বয়সের তুলনায় বড় হয়নি। তার স্বভাব বাচ্চাদের মতোই রয়েছে। আজ নূপুরকে গাছের নিচে দাঁড় করিয়ে নিজে গাছে উঠে নূপুরকে বেশ কয়েকটা আম পেড়ে দিল। আর আবরার এক কোণায় দাঁড়িয়ে নূপুরের হাসি মুখের দিকে তাকিয়ে রইল। আবরার জানে না সে কেন এই মেয়েটার দিকে তাকিয়ে আছে। শুধু এতটুকু বুঝতে পারছে যে নূপুরের এই বাচ্চামো তার কাছে ভালো লাগছে। আজ আম পেড়ে নূপুরের হাতে দিল। আর নূপুরের হাসি মুখে আজের উদ্দেশ্যে বলে উঠল, আপনি অনেক ভালো ভাইয়া, আপনাকে অনেকগুলো ধন্যবাদ। আজ ও হাসি মুখে শুধালো, না না, ধন্যবাদ দিতে হবে না। হঠাৎই নূপুরের কিছু মনে হতেই মাথায় হাত দিল। আর দাঁত দিয়ে জিভ কাটালো। ইস, আমি তো একদমই ভুলেই গেছিলাম। মামি আমাকে আজ তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছিল। আমি এখন যাই ভালো ভাইয়া, না হলে মামি আমাকে খুব বকবে। আজ হাসি মুখে শুধালো, আচ্ছা যাও। নূপুর কিছু দূর গিয়ে আবার ও আয়াজের সামনে ফিরে আসলো। আর বলল, ভালো ভাইয়া, আপনি আপনার ওই ক্ষততে ঔষধ লাগিয়ে নিবেন কিন্তু। জানেন, আমি শুনেছি ক্ষততে ঔষধ না লাগালে অনেক ক্ষতি হয়। আজ হাসি মুখে মাথা নাড়িয়ে সাইদ জানালো যে সে ঔষধ লাগাবে। নূপুরের সেখানে থেকে প্রস্থান করার পর আজ কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আর আবরারের দিকে তাকলো। আজ আবরারের দিকে তাকিয়ে দেখতে পেল আজ এক ধ্যানে নূপুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবরারের এভাবে তাকিয়ে থাকায় আজ ভ্রুকুচকে আবরারের দিকে তাকালো। আর আবরারের কাঁধ ছাকিয়ে বলে উঠল, কি রে শালা, কোন ধ্যানের পরলি আবার? তাড়াতাড়ি চল এখন, অনেক কাজ বাকি আছে। এই বলে আজ সামনের দিকে হাঁটা ধরলে। আবরার সামনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। আর আজের পিছনে যেতে লাগলো। বর্তমান আবরার নূপুরের দিকে তাকিয়ে তাদের সেই প্রথম দেখার কথা ভাবছিল। হ্যাঁ, মেয়েটা নূপুর। আবরারের ধ্যান ভাঙল তার ফোনের আওয়াজে। আবরার নূপুরের ধরে রাখা হাতটা ছেড়ে ফোন ধরল। ফোন ধরতেই অপাশ থেকে আবরারের ডান হাত মোর্শেদ বলে উঠল, ভাই, কালকে কিন্তু আমাদের ভোটের প্রচারে মিছিল নিয়ে বের হতে হবে। আর আমি যতটুকু খবর পেয়েছি, কালকে আজ খান ও মিছিল নিয়ে ভোটের প্রচারে বের হবে। তাই আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মোর্শেদের কথায় আবরার ছোট করে হুম বলে উঠে। তারপর ফোনটা কেটে খাটের পাশের সাইড টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। আলমিরা থেকে তার জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর ধীর পায়ে নূপুরের পাশে গিয়ে শুয়ে পড়ল। নূপুরের মাথাটা তার বুকের উপরে নিয়ে পরম যত্নে নূপুরেকে জড়িয়ে ধরল। না, এই ছোঁয়ায় কেন অপবিত্রতা নেই? এই ছোঁয়াটা পবিত্র। সে যে তার নূপুরকে হালাল ভাবে ছোঁয়ার অধিকার সেই 10 বছর আগে পেয়েছে। সকাল 10টা। আজ তার রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। পরনে তার সবসময়ের মতো সাদা পাঞ্জাবি পায়জামা। পাঞ্জাবির উপর কালো মুজিব কোটি। হাতে তার রিচার্ড মাইল নামক দামি ঘড়ি। চুলগুলো ব্রাশ করা। আজের চুলগুলো সিল্কি। চুলগুলো সুন্দর করে সেট করা। গায়ত্রীর অ্যাভেন্টাস নাম সুগন্ধির ঘ্রাণ। পায়ে কালো জুতা। সব ঠিক আছে। কিন্তু আজের চোখগুলো কেমন ফুলে লাল হয়ে আছে। কাল সারা রাত সে ঠিক মতো ঘুমাতে পারেনি। আজ আয়ানার দিকে চোখ রেখে নিজেকে পরখ করে বলে উঠল, উফ, আজকে কি হ্যান্ডসাম লাগছে আমাকে। কিন্তু এই চোখগুলোকে দেখো, কেমন ডপার মতো ফুলে আছে। সব হয়েছে ওই মেয়েটার জন্য। কালকে সারা রাত আমার ঘুম কেড়ে নিয়েছে। যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করব ঠিক তখনই চোখে ওই মেয়েটার রাগী মুখটা ভেসে আসে। মানে কি পরিমাণ বজ্জাত মহিলা হলে আমাকে শান্তিতে ঘুমোতেও দেয় না। ভাব আজ ভাব, এভাবে ফোলা চোখ নিয়ে তুই যদি ভোট প্রচারে বের হোস তাহলে জনগণ শত তোকে তোর এই ফোলা লাল চোখের জন্য নেশাখোর বলবে। তখন তোর ভোট গিয়ে ওই শালার আবরারকে দিয়ে দিবে। কি যে করি। আজ এভাবে বিড়বিড় করতে করতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসলো।
সে তার ড্রেসিং টেবিল থেকে পছন্দের গাক্সি ব্র্যান্ডের কালো সানগ্লাসটা চোখে দিল। সানগ্লাসটা চোখে দিয়ে আজ আবার ও একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করে নিল। আর মনে মনে বলে উঠল, উফ, আজ তোকে এত হ্যান্ডসাম হতে কে বলেছে? মাশাল্লাহ, যা লাগছে না। ইস, নিজেরই যেন নিজের নজর না লেগে যায়। এই বলে আজ নিজেকে আয়নায় আরেকবার পরখ করে বেরিয়ে গেল ঘর থেকে। আজ তার ভীষণ কাজ। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। আমার ভাই, তোমার ভাই, আজ ভাই, আজ ভাই। ভাবেই মিছিলে স্লোগান দিতে দিতে আজের সকল ছেলে পেলে রাস্তায় মিছিল নামিয়েছে। আর আজ খোলা জিপে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্য হাত নাড়াচ্ছে। আজের মুখে বেশ গম্ভীরতা এবং আত্মনির্ভরশীলতা ভর করে আছে, যেমন একজন প্রফেশনাল রাজনীতিবিদ। আজের চোখে কালো সানগ্লাস। অন্যদিকে রাস্তার অন্য পাশে আবরারের ছেলেরা আবরারের নামে মিছিল নিয়ে নেমেছে। আবরার ও খোলা একটি জিপ গাড়িতে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছে। এমনই সময় আজ এবং আবরারের গাড়ি রাস্তার দুপাশে পাশাপাশি। ঠিক সেই সময়ে আবরার এবং আজ জনের দিকে তাকায়। আবরারের চোখে আয়াজের জন্য একরাশ ঘৃণা। সে গম্ভীর চোখে আয়াজের দিকে তাকিয়ে আছে। আর আজ বাঁকা হেসে আবরারের দিকে তাকিয়ে আছে। আয়াজের হাসিটা আবরারের সহ্য হচ্ছিল না। আবরারের মুখে একরাশ গম্ভীরতা এবং আয়াজের মুখে বাঁকা হাসি, যেন চোখ দিয়ে জনের সাথে লড়ে যাচ্ছে। 4 দিন পর আজ আহানের গায়ে হলুদ। সকাল থেকে জমিদার বাড়ির প্রতিটা সদস্য বেশ ব্যস্ত সময় পার করছে। কথা, বৃষ্টি সহ বাড়ির সকল ছোটরাও একসাথে কাজ করে যাচ্ছে। জমিদার বাড়ির ছেলের বিয়ে বলে কথা। জমিদার বাড়িটি রং বেরঙের নানান ফুল, মরিচা বাতি দিয়ে খুব সুন্দর করে সেজে উঠেছে। এখন সন্ধ্যা 6টা। এখন থেকেই জমিদার বাড়িতে অনেক বড় মাপের মানুষদের আনাগোনা শুরু হয়েছে। জমিদার বাড়ির কর্তারা সকল মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। জাফর আলী খান তার নাতির বিয়েতে কোনো কমতি রাখেননি। বাড়ির গিন্নিদের বাবার বাড়ি থেকেও লোকজন এসেছে। ড্যাশ 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 ড্যাশ। কথা সবে মাত্র ফ্রেশ হয়ে তার রুমে প্রবেশ করল। তার গায়ে হলুদ রঙের লেহেঙ্গা। লেহেঙ্গায় সাদা রঙের মিশ্রণ রয়েছে। লেহেঙ্গা নানা ছোট ছোট স্টোন বসানো। লেহেঙ্গায় খুব সূক্ষ্মভাবে কারুকাজ করা। সব মিলিয়ে লেহেঙ্গাটা বেশ সুন্দর। কথার ফর্সা গায়ে হলুদ সাদা মিশ্রণের লেহেঙ্গাটা যেন ফুটে উঠেছে। কথার ঘন কালো চুলগুলো মাঝে সিথি করে সামনের কিছু চুলগুলো নিয়ে পিছনে বেঁধে রেখেছে। কানে হলুদ রঙের মাঝারি আকারের ঝুমকো। গলায় ঝুমকোর সাথে ম্যাচিং নেকলেস। 2 হাত ভর্তি সাদা হলুদ মিশ্রণের কাচের চুড়ি। পায়ে আবরারের দেওয়া পায়েল এবং হালকা হিল যুক্ত জুতা। ওড়নাটা এক সাইডে ফেলে রেখেছে। চোখে আইলাইনার, মুখে ফেস পাউডার, ঠোঁটে লাল রঙের লিপস্টিক। কথা, বৃষ্টি, মাহিবা আগে ঠিক করে রেখেছিল তারা একই রঙের জামা পরবে, সাথে একই রকম ভাবে সাজবে। কথা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল, ঠিক তখনই কেউ কথার দরজায় নক করে। কথা আয়নায় একবার নিজেকে পরখ করে চলে যায় দরজা খুলতে। কথা দরজা খুলেই দেখতে পায় আবরার দাঁড়িয়ে আছে। তার পরনে হলুদ পাঞ্জাবি, সাদা পায়জামা। পাঞ্জাবির উপর হলুদ কোটি। আহানের বিয়েতে সকল ছেলেরা একই রকম সেজেছে। আবরার 2 হাত পিছনে একসাথে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কথা অবাক হয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারেনি আবরার এখানে আসবে। আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরেও আসতে দিবি? আবরারের গম্ভীর কণ্ঠ কথার কানে পৌঁছানোর সাথে সাথে সে দরজা থেকে সরে দাঁড়ায়। আর আবরার কথার ঘরের মধ্যে প্রবেশ করে। আবরার এই কয়েকদিন ভোটের প্রচারের কাজে বেশ ব্যস্ত ছিল। তাই তো কথা এই কয়েকদিন আবরারের দেখা পায়নি। আজ এত দিন পর আবরারের দেখা পেয়ে কথার মনটা নেচে যাচ্ছে। কথা গিয়ে আবরার থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। কথা, ইশকি ডাক। আবরারের এত নরম কণ্ঠের ডাক। কথা অবাক হয়ে আবরারের দিকে তাকায়। আবরার মুচকি হেসে কথার দিকে এগিয়ে আসে। আবরারকে এভাবে নিজের দিকে এগোতে দেখে কথা থতমত খেয়ে যায়। আবরার যতই কথার দিকে এগোচ্ছে, ততই কথার হার্টবিট বেড়ে চলছে। আবরার কথার ঠিক পিছনে গিয়ে দাঁড়ায়। কথা নিজের কাঁপা কাঁপা শরীর নিয়ে মাথা নিচু করে থাকে। হঠাৎই কথা অনুভব করে আবরার তার চুলে কিছু একটা লাগিয়ে দিচ্ছে। কথা আবরারের স্পর্শ পেয়ে কিছুটা নড়ে ওঠে। তখনই আবরার নরম গলায় বলে ওঠে, উহু, নড়িস না, আমাকে আমার কাজটা করতে দে। ব্যাস। আবরারের এতটুকু কথায় কথা স্থির হয়ে দাঁড়িয়ে যায়। আবরার নিজের কাজ শেষ করে কথার সামনে এসে তার ডান হাত ধরে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করায়।
আর কথার পিছনে দাঁড়িয়ে কথাকে বলে উঠে, এইবার দেখ তো কেমন দেখাচ্ছে, এখন তোর সাজ পরিপূর্ণ লাগছে। আবরারের কথা শুনে কথা আয়নাতে তাকিয়ে দেখতে পায় তার চুলের পিছনে ক্লিপ দিয়ে বেলি ফুলের মালা গাঁথা। কথা এবার বেলি ফুলের দিকে আরেকবার আবরারের দিকে তাকায়। আবরার হাসি মুখে বলে উঠে, মাশাল্লাহ, তোকে অনেক সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। আচ্ছা, আমি এখন যাই, নিচে অনেক কাজ বাকি, তুই তৈরি হয়ে নিচে আসিস। এই বলে আবরার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। আবরার কথার রুম থেকে বের হতে নিবে ঠিক তখনই দেখতে পায় আরিয়ান দাঁড়িয়ে, তার হাতে গাজরা। আরিয়ানের চোখে মুখে কেমন কঠোরতা। আরিয়ানের এমন চেহারা দেখে আবরার মনে মনে হাসল। সে জানতো আরিয়ান কথার জন্য গাজরা নিয়ে এসেছে, তাই তো সে আরিয়ানের আগেই কথার রুমে গিয়েছে। আবরার বাঁকা হেসে সেখানে থেকে চলে গেল। আরিয়ান এবার মলিন মুখে তার হাতের গাজরার দিকে তাকালো, আরেকবার কথার দিকে তাকালো। কথা আবরারের দেওয়া মালাটা হাত দিয়ে নাড়িয়ে দেখছে আর আপন মনে হাসছে। আরিয়ান এমন দৃশ্য দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার হাতে থাকা গাজরাটা পাঞ্জাবির পকেট ঢুকিয়ে বাহিরের উদ্দেশ্যে পা বাড়ায়। রাত 10টা। আহানের গায়ে হলুদের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। কথা বেশ ক্লান্ত, তাই ঘরে এসেই প্রথমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ঘরে এসে ভেজা টাওয়ালটা নিয়ে বারান্দায় চলে যায়। বারান্দার রশিতে ভেজা টাওয়ালটা মেলে দিয়ে বারান্দার রেলিং ধরে দূর সীমানায় তাকিয়ে রো। আজ তারা কাজিন মহল নিয়ে বেশ আনন্দ করেছে। শেষ পর্যন্ত তারা আহানকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল। কিন্তু অনুষ্ঠানে আসা কিছু আত্মীয় স্বজন কথাকে কটু কথা বলতেও ছাড়েনি। কথা সেই সব কথা শুনেও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে রেখেছিল। কারণ যেখানে তার পরিবারের মানুষই তাকে রেহাই দেয় না, সেখানে বাহিরের মানুষজন আর কি। এইসবের মধ্যে ও কথা দুটো জিনিস নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাক। কথা আর তার কাজিন মহল সবাই আহানকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিচ্ছিল। তার সাথে সাথে একে অন্যের উপর হলুদ ছুটছিল। এভাবেই হলুদ নিয়ে ছুটতে ছুটতে কথা কারোর সাথে ধাক্কা খায়। আর পড়ে যাবার ভয়ে ওই লোকটার বুকের কাছের পাঞ্জাবি খামচে ধরে। কথা তার মাথা উঁচু করে দেখতে পায় সে লোকটা আর কেউ না, সে লোকটা ছিল আবরার। কথা অবাক হয়ে আবরারের দিকে তাকিয়েছিল। আবরার কথাকে আরো অবাক করে দিয়ে তার হাত দিয়ে কথার গাল স্পর্শ করে হলুদ লাগিয়ে দিল। আবরারের এই স্পর্শে কথা কেঁপে ওঠে। আবরার কথার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে সেখানে থেকে চলে গেল। আর কথা সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে এখনো বিশ্বাস করতে পারছে আবরার তাকে হলুদ লাগিয়ে দিয়েছে। এও কি সম্ভব? কিন্তু কথা কি জানে তাকে এবং আবরারকে এই অবস্থায় একজন মানুষ গভীরভাবে দেখছিল। আরিয়ান দূর থেকে কথা এবং আবরারের এই দৃশ্যটা দেখছিল। সে আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। তাই সে দ্রুত সেখানে থেকে চলে গেল। বর্তমান। কথা নিজের বারান্দায় দাঁড়িয়ে এগুলোই ভেবে যাচ্ছিল। তখনই তার মাথায় আরেকটা ভাবনা আসলো। আজ পুরো হলুদের সময় আরিয়ানের সাথে একবারও তার কথা হয়নি। কথা হবে কি করে? সে আরিয়ানকে সেভাবে দেখতেই পায়নি। কথা খেয়াল করেছে, আরিয়ান কয়েকদিন ধরেই কেমন অন্যমনস্ক হয়ে আছে। কথা ভাবল এই নিয়ে আরিয়ানের সাথে তার কথা বলা দরকার। তাই সে আরিয়ানের রুমের দিকে অগ্রসর হলো। অন্যদিকে আজ নিজের রুমের বারান্দার সোফায় বসেছিল। শুধু বসেছিল বললে ভুল হবে। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়েছিল, আর কিছু একটা ভেবে যাচ্ছিল। এই নিষ্ঠুর দুনিয়ায় নিজের আপন বলতে শুধুমাত্র আমি নিজেই আছি। এক ছন্নছাড়া জীবনের স্রোতে ভেসে যাচ্ছি। আচ্ছা, আমার জীবনটা কি এমন হওয়ার কথা ছিল? নিজের বাবা থাকতেও কোনোদিন তাকে বাবা বলে ডাকতে পারলাম না। নিজের মাও আমার জন্মের সময় আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আর যেই দাদু আমার মায়ের পরের স্থানে ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে, আর জীবনের সবকিছু হারিয়ে যখন একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছিলাম, সেও আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল। শালার কি একটা জীবন! কেউই শেষ পর্যন্ত সাথে থাকে না। যাই হোক, কিন্তু তারা কি ভেবেছে তারা না থাকলে আজ খান নিঃশেষ হয়ে যাবে, অচল হয়ে যাবে? উহু, একটুও না। আজ খান এত সহজে ভাঙবে না। কিছুক্ষণ থেমে, যারা যারা আমার এই ছন্নছাড়া জীবনের জন্য দায়ী, তাদের কাউকে এবার আজ খান ছাড়বে না। কাউকে না। তাচ্ছিল্যের স্বরে, উফ জমিদার মশাই, আপনার এই মিথ্যে জমিদারি, এই মিথ্যে গৌরব, এই মিথ্যে সুনাম আর কতদিন ধরে রাখতে পারবেন? উচ্চ স্বরে হেসে, আজ এবার আপনাদের জীবনে ঝড় হয়ে আসছে, আপনাদের সবার জীবনকে তোচানত করতে।
যে আগুনে আমি জন্মের পর থেকে পড়ছি, সেই আগুনেই আমি আপনাদের ধ্বংস করব। তৈরি থাকুন। কথা আরিয়ানের রুমে গিয়ে দেখতে পায় আরিয়ান তার রুমে নেই। হঠাৎই কথা বারান্দা থেকে আরিয়ানের আওয়াজ শুনতে পায়। কথা আমি বারান্দায়। কথা বেশ অবাক হয়ে যায়। আরিয়ান তহ বারান্দায়, তাহলে সে বুঝল কিভাবে কথা তার রুমে এসেছে। কথা বারান্দায় গিয়ে দেখতে পেল আরিয়ান বারান্দার বেতের চেয়ারে বসে আছে। কথা ও গিয়ে আরিয়ানের পাশের চেয়ারে বসে পড়ে। কথা আরিয়ানকে ইশারা করে বুঝায়, আপনি জানলেন কিভাবে আমি এসেছি? আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মৃদু হাসে আর বলে, এত কিছু তুই বুঝবি না। এখন এটা বল, হঠাৎ আমার রুমে আসলি যে? কোনো কাজ আছে? কথা ইশারা করে, কেন, কাজ না থাকলে কি আসা যাবে না? আরিয়ান মলিন হেসে বলে, অবশ্যই যাবে। তোর জন্য আমার রুমের দরজা সবসময় খোলা। মনে মনে, সাথে আমার মনের দরজাও। কথা এবার বেশ সিরিয়াস হয়ে ইশারা করে, তোমার কি হয়েছে আরিয়ান ভাইয়া? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন অন্যমনস্ক থাকো। আমাকে বলো না তোমার কি হয়েছে। কথার ইশারা বুঝতে পেরে আরিয়ান মলিন হেসে বলে, জানতেই হবে আমার কি হয়েছে। কথা মাথা নাড়িয়ে সাইজ জানায়। আরিয়ান সামনের দিকে তাকিয়ে বলে উঠে, আজ না, আহানের বিয়েটা আগে শেষ হোক, তারপর তোকে বলবো। আহানের রিসিপশন শেষে আমার ঘরে আসিস। তোকে অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আমাকে কিছু জিজ্ঞেস করিস না। কথা আরিয়ানের কথার কিছুই বুঝতে পারল না, তাই সে চুপ রইল। আর অন্যদিকে আরিয়ান ভেবে নিয়েছে, এভাবে সে তার ভালোবাসাকে হারাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিয়েছে আহানের রিসিপশনের দিন সে কথাকে প্রপোজ করবে। কথা তাকে গ্রহণ না করলেও আরিয়ান কথাকে জোর করবে। যেভাবেই হোক, কথাকে তার প্রয়োজন। অন্তত নিজের বেঁচে থাকার জন্য ও কথাকে প্রয়োজন।